এর মধ্যে একটা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে আনন্দের খবর হচ্ছে আমাদের নতুন বছরের নতুন সরকার, সেই সরকারের কে আমাদের নরেন্দ্রবাবু দাদার যে বাহিনী আছে বিএসএফ, তারা আমাদেরকে উপহার পাঠিয়েছেন। আপনারা জানেন এর মধ্যে কিন্তু বাংলাদেশের সহ বিভিন্ন বাংলাদেশের যে বর্ডার আছে তার চতুর্দিকে কিন্তু পার্শ্ববর্তী আমাদের যে দেশ, যাদের ভালোবাসায় আমরা সবসময় সরগরম থাকি, হাবুডুবু খাই। এবং আমাদের নেত্রী বলেছিলেন, দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখতে হবে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে বিডিআর, সে বিডিআরকে দিয়ে 58 জন সেনা কর্মকর্তা বড় বড় অফিসারদেরকে হত্যা করার পর সেই বিডিআরের গর্বিত নামকে আমরা কেটে দেই, আমরা মুছে দিয়ে আমরা দাদার প্রেমে হাবুডুবু খেয়ে আমাদের সেই বিডিআরের নামটিকেও আমরা পরিবর্তন করে সে নামটি আমরা দেই বিজেপি। মানে ওই যে দাদার যে দল, সেই দলের নামের সাথে মোটামুটি মিল রেখে আমরা দাদার প্রেমে আবদ্ধ হয়ে, মানে দাদার প্রেমের কৃতজ্ঞতা স্বরূপ আমরা আমাদের 100 বছরের আমাদের গর্বিত যে বিডিআর, সে বিডিআরের নামটিকেও আমরা বদলিয়ে আমরা সেটাকে বিজেপি দিই। মানে দাদার দলের নামের দলের যে নাম, সে নামের কাছাকাছি আমরা নামটাকে মিল রেখে দিয়ে দিই সেভাবে। মানে আমরা দাদার প্রেমে খুব আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশ, একটা দেশ আরেকটা দেশের সাথে এইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা দেশের সাথে আরেকটা দেশের বর্ডার আছে, একটা দেশের সাথে আরেকটা দেশের বর্ডার আছে। প্রতিটা দেশেরই তাদের নিজস্ব আইন আছে। চোরা কারবারি সহ স্মাগলার বা সন্ত্রাসী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এক দেশ থেকে অন্য দেশে ঢুকতে দেওয়া হয় না, তাদের নিজস্ব বাহিনী থাকে। তো আমাদেরও সেই বিজেপিকে, বিডিআরকে বিজেপি বানানো হয়েছে। এই বিজেপিকে কলঙ্কিত বিডিআরকে সেনাবাহিনীর অফিসারদেরকে দিয়ে হত্যা করার মধ্য দিয়ে তাদেরকে কলঙ্কিত করে সেই নামটাকে মুছে ফেলে দাদার নামে নামকরণ করা হয়েছে। দাদার যে দল, সে দলের নামে নামকরণ করা হয়েছে, কাছাকাছি একটা নাম দেওয়া হয়েছে সুন্দর। তো আমরা সেই প্রেমে আবদ্ধ আছি এখনও, চিরদিন তাদের প্রেমে ভালোবাসায় আমরা কৃতজ্ঞ থাকব। তো আমাদের এই যে এখন যে একটা অবস্থা, চোরাকারবারীরা, আপনারা জানেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চোরাকারবারীরা বিভিন্ন কিছু নিয়ে যেতে পারে যেটা ইন্ডিয়ার জন্য ক্ষতিকর। আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশের ভিতরে ঢুকাতে পারে বা আনতে পারে যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর বা রাষ্ট্রের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, এরকম ঘটনা ঘটাইতে পারে। কিন্তু তার বলে সে যত বড় অপরাধী হোক, সে যেই হোক, যদি কোনো অপরাধী গরু আনে বা গরুকে চোরাকারবারি বা বিভিন্ন মদ বা হিরোইন, বিভিন্ন ধরনের অস্ত্র যে কোনো কিছুই হতে পারে, তারা যদি চোরাকারবারি করে এক দেশ থেকে অন্য দেশে নেয়, তাহলে ওই দেশের যারা বিজেপি বিএসএফ যারা আছে তারা কিন্তু তাদেরকে ধরবে, আটকাবে, প্রয়োজনে গুলি করবে, তাদেরকে না মেরে যেভাবে না মেরে জীবিত অবস্থায় আটক করে তাদেরকে আইনে সুপর্দ করবে এবং আইনের আদালত তাদের বিচার করবে। এটাই কিন্তু আইন। এখানে ডাইরেক্ট যদি জীবনের নিরাপত্তাহীনতায় বাহিনীর লোকেরা না ভুগে, আমাদের বিএসএফ এবং আমাদের বিজিবি, তাদেরকে যদি আক্রমণ না করে, তাদের নিরাপত্তাহীনতায় যদি তারা না ভুগে, তাহলে তাদেরকে হত্যা করার আসলে কোনো আইন আমার জানা মতে নেই। তাদেরকে আটক করা যেতে পারে। এখানে যদি তারা বিজিবি বিএসএফের উপর আক্রমণাত্মক হয়, তখন তাদেরকে থামানোর জন্য, গ্রেফতার করার জন্য গুলি করে তাদেরকে আহত করতে পারে। কিন্তু এভাবে গুলি করে মারে, তাও তো চোরা কারবারে কেউ মারা গেল না। বলা হচ্ছে যে এই যে আমাদের যে ফিনির যে ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে আমাদের যে বাইকে তারা ফেরত দিয়েছে, বিএসএফের বিজিবির যে বাইকে তারা ফেরত দিয়েছে, রইসুদ্দিন নামের যে বাইকে তারা ফেরত দিয়েছে, এই যে উপহার আমাদের দাদার পক্ষ থেকে, দেখুন কার্টুন ভরে দাদার পক্ষ থেকে উপহার আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে এই যে আমাদের এই বিজেপির বাইকে, আমাদের এই সীমান্তরক্ষী বাইকে মারা হয়েছে,
সেখানে চোরা কারবারিরা কই, যদি কেউ গরু আনতে গিয়ে থাকে বা অন্য কোনো কিছু স্মাগলিং এর জন্য গিয়ে থাকে, অন্য কিছু পাচার করে, তাকে তো গ্রেফতার করা যেত, তাকে গ্রেফতার করা যেত, বা সেও তো গুলিবিদ্ধ হলো না। যারা চোরা কারবারি তারা কেউ গুলিবিদ্ধ হলো না। তাহলে তো আমাদের দেশের মানুষ মনে করতে পারে যে প্রতিহিংসাবশত হয়ে এখানে চোরা কারবারি কেউ নেই, কোনো কিছু উদ্ধার করা গেল না, আমাদের আমাদের বিজিবির সদস্যকে, আমাদের দেশপ্রেমিক এই ভাইকে গুলি করে মারা হয়েছে। মারা হওয়ার পর ইন্ডিয়ায় নিয়ে গেল, তারপর আজকে আমাদের এই লাশকে তারা ফেরত দিয়েছে, এবং ফেরত দিয়েছে দেখুন আমাদের তার প্রতি আমাদের অনেক ভালোবাসা রয়েছে, এবং ভালোবাসার কারণে আমরা দেখুন এই যে ফুল দিয়ে তার যে কফিন আছে সেই কফিনের মধ্যে আমরা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে আমরা তাকে নিয়ে আসছি। আমরা কিন্তু তার জীবনে নিরাপত্তা দিতে পারিনি। পৃথিবীর আমাদের এই ভারত এবং বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডারে আমাদের বাংলাদেশের মানুষের জীবনের যতটুকু আমাদের জীবন যতটুকু অনিরাপদ, অতটুকু এইরকম বর্ডার পৃথিবীর আপনি অন্য কোনো সীমান্তে পাবেন না। আপনি কাশ্মীরে ওই যে পাকিস্তানের লোকে যে সীমান্ত আছে ওইখানে যান, ওইখানে গেলে দোবেটাগিরি থাকবে না। ওইখানে একটা গুলি করলে তারা দুইটা করে, তারা দুইটা করলে তারা চারটা করে, এইভাবে গোলাগুলি চলতে থাকে, লাশের বদলা লাশ করতে থাকে। তো এই যে আপনি কাশ্মীর সীমান্ত, পাকিস্তান সীমান্ত, চীন সীমান্ত, প্রতিটা সীমান্তেই একটা ভারসাম্য আছে তাদের, করে থাকে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের প্রতিটা দেশেরই বর্ডারের বাহিনীরা, বর্ডার গার্ড বা বিজিবি বিএসএফ যারা আছে, প্রতিটা দেশের বাহিনী তাদের মধ্যে মানে থাকে, তারা মানবিক থাকে। আপনি মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকাতে ঢুকে, তারপরেও কিন্তু আমেরিকানরা কিন্তু তাদের ওই যে সীমান্তবর্তী দেওয়াল টপকিয়ে মানুষ ওই পারে ঢুকে, তারপরে কিন্তু গুলি করে মারে না। আপনি এরকম পৃথিবীর আপনি যে কোনো দেশে যাবেন, সাগর থেকে যে ইউরোপের বিভিন্ন দেশে যে বাংলাদেশের মানুষ এবং ভারত বাংলাদেশ বিভিন্ন দেশের মানুষ, এশিয়ার মানুষ যারা ইউরোপে ঢুকে, তারা জাহাজ থেকে পড়ে তারপরে সাঁতরে গিয়ে উঠে, তারপরে ওইখানে কিন্তু তারা কি করে না, গুলি করে মারে না। কিন্তু আমাদের ফেলানি সহ আমাদের বাংলাদেশের যে বর্ডার আছে, সেই বর্ডারে আমাদের বিজিবিকে তারা ধরে নিয়ে যায়, তারা মারে, তারপর লাশ ফেরত দেয়। আর চোরা কারবারি যারা আছে তারা তো তাদেরকে তো গুলি করে মারি। কারণ এই যে একটা ভালোবাসা, আমাদের নেত্রী বললেন যে আমরা দাদাকে ইন্ডিয়াকে যা দিছি সারা জীবন মনে রাখতে হবে। তা আমরাই শুধু দিয়ে যাব, আর তারাও আমাদেরকে কোনো কিছু মায়া মমতা ভালোবাসা সেটা দিবেন না, শুধু লাশ দিবেন, সেটা কি একপাক্ষিক ভালোবাসা হয়ে যাচ্ছে না? আপনারা কি মনে করেন? এটা আমরা চাই ভারত বাংলাদেশের ভালো একটা সম্পর্ক থাকুক। আপনি দেখেন নরেন্দ্র মোদী আজকের এই ইন্ডিয়াকে যেই জায়গায় নিয়ে গেছে, আপনারা জানেন কিছুদিন এই তো মাত্র 2 দিন আগে আপনাদের এই যে অযোধ্যায় যে মন্দির নির্মিত হয়েছে, এই যে আপনাদের নরেন্দ্র মোদী সেখানে তো মন্দির নির্মিত না করে একটা ইউনিভার্সিটি করতে পারতো বা ভালো একটা কিছু করতে পারতো, সেটা করেছে। এই যে নরেন্দ্র মোদী আপনার ইন্ডিয়ার এই যে মানুষদেরকে, এই কোটি কোটি মানুষদেরকে পৃথিবীর বুকে কালার করতেছে। আমাদের বাংলাদেশের একটা দল আছে, যে দলটাকে নরেন্দ্র মোদী সাপোর্ট দেওয়ার পরে এই নির্বাচনে 2% ভোট পাইছে। এই যে 2% ভোট পাইছে, এই দলটার একসময় জনপ্রিয়তা এত বেশি ছিল, 70-80%, 60-70%, 80% ভোট পায় তারা ক্ষমতায় আসতো। এখন দেখা যাচ্ছে এই দলটাকে নরেন্দ্র মোদী সাপোর্ট দেওয়ার ফলে এটার জনপ্রিয়তা এত বেশি বাড়তে 2% হয়েছে। তো আপনাদের ইন্ডিয়ার এই কোটি কোটি মানুষ, আপনারা কিন্তু যেদিকেই যান মুসলিম দেশ, আরব দেশে যান, আরব আমিরাতে যান, সৌদি আরব যান, কুয়েত যান, কাতার যান, বাহরাইন যান, যে কোনো দেশে যান, আপনার চতুর্দিকে মুসলিম দেশ। তা আপনারা এই যে আপনাদের কোটি কোটি মানুষ ইন্ডিয়ান নাগরিক যারা মুসলিম দেশে চাকরি করে, বাকরি করে, বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, ব্যবসা বাণিজ্য করে। তো এই যে নরেন্দ্র মোদীর কারণে বাংলাদেশের, আমাদের বুবুজানের কারণে বাংলাদেশের দুর্নাম হচ্ছে, বাংলাদেশের মানুষকে দেখতে পারে না অনেক জায়গার মানুষ। আর আপনাদের এই দাদার কারণে তো আপনাদের এই কোটি কোটি মানুষের বদনাম হবে, পৃথিবীর অন্য দেশে যে আপনাদেরকে দেখতে পারবে না। আপনাদের এক সম্পদ আছে ইন্ডিয়ান সম্পদ দাদা, আর আমাদের আছে এক সম্পদ দাদি। মানে এই দাদা আর দাদি মিলে মনে করেন যে আমাদের অবস্থা মনে করেন যে একবারে খারাপ বানাই লইতেছে। তো এই যে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিতর্কিত বিষয়গুলো, আপনারা জানেন ইন্ডিয়ার বাইরে যারা আছেন, ভারতের বাইরে আছেন, আমার চেয়ে ইতিহাস আপনারা বেশি জানবেন। 700 থেকে 800 বছর ইন্ডিয়া মুসলমানরা শাসন করেছে। আকারে আপনাদের কথা কম করেও যদি দিলে, তাও তো 600-700 বছর মুসলমানরা শাসন করেছে। কখনো
হিন্দু শাসন, কখনো মুসলমান শাসক। হিন্দু শাসক, মুসলমান শাসক সবাই মিলেই তো ইন্ডিয়া শাসন করেছে। এবং এই নরেন্দ্র মোদীর আগেও তো অন্য একটা দল ইন্ডিয়া শাসন করেছে, ইন্ডিয়া পরিচালনা করেছে। ওনার মতো এত হিংসুক, ওনার মতো এত মানে মুসলমানদেরকে, হিন্দুদেরকে কিভাবে লাগিয়ে দিবে, ধর্মীয় বিষয়গুলোকে সামনে এনে উস্কানি দিয়ে, উস্কানিমূলক কাজ বেশি মানে যাতে বেশি বেশি করা যায়, করে উনি নির্বাচনী বৈতরণী পার হয়ে যেতে ক্ষমতায় আসতে পারে, এই ধরনের কাজ উনি বেশি বেশি করে যাচ্ছেন। ফলে এই পৃথিবীর কোটি কোটি মুসলমান, আজকে যে ইসরায়েল এত ক্ষমতাবান, সে ইসরায়েলকে বর্জন করেছে পৃথিবীর মানুষ, ইসরায়েলের পণ্য বয়কট করেছে পৃথিবীর মানুষ। এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান পণ্য বয়কটের জন্য ডাক দিতেছে বিভিন্ন আমাদের পিনাকি ভট্টাচার্য, একজন হিন্দু ভদ্রলোক, উনি পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন চ্যানেলের তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাক দিচ্ছেন। তো আপনারা যদি এরকম বিতর্কিত কাজ করতেই থাকেন ইসরায়েলের মতো, এই ইন্ডিয়ান দাদা যদি মানে এই কাজ করতেই থাকে, তাহলে তো শেষ পর্যন্ত দেখা যাবে যে কোটি কোটি মানুষ ইন্ডিয়াকে বর্জন করবে, ইন্ডিয়াকে বয়কট করবে, ইন্ডিয়ার পণ্য বয়কট করবে, বর্জন করবে। তো পৃথিবীকে ছাড়া তো ভাই আপনি চলতে পারবেন না, আমিও চলতে পারবো না। আমি যদি বলি একজন বাংলাদেশি হিসেবে আমি পৃথিবীকে ছাড়া চলতে পারবো, এটা যেমন সম্ভব না, আপনি যদি একজন ইন্ডিয়ান হিসেবে, ইন্ডিয়াও তো পৃথিবীকে ছাড়া চলতে পারবে না। একটা দেশ আর একটা দেশের পরিপূরক সহায়তা করে, একজনের সহায়তা আর এক দেশের সহায়তা আরেকজনের দরকার, আরেক দেশের দরকার হয়, প্রয়োজন হয়। তো এই যে একটার পর একটা বিতর্কিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে, কোন সময় রাম জন্ম নিয়েছিল অযোধ্যায়, এই ইতিহাস তো কোনো বইয়ে মিলে না, কোনো সাক্ষী প্রমাণ নাই। কেউ কি দেখছে ওইখানে কি হয়েছিল না হয়েছিল? হাজার বছরের ঐতিহ্য, আর এটাকে ভেঙে খান করে দিয়ে তারা ওইখানে কি করছে, মন্দির করেছে। তো এইভাবে বিতর্কিত কাজগুলা, যাদের কোনো আদর্শ চরিত্র নাই, এই ধরনের রাজনৈতিক দল যাদের কোনো নিজস্ব আদর্শ নাই, চরিত্র নাই, যোগ্যতা নাই, এই ধরনের রাজনৈতিক দলগুলো সবসময় রাজনীতি ধর্মীয় ইস্যুকে সামনে আনে। এই ভারতের বিজেপি আর বাংলাদেশের আমাদের আওয়ামী লীগ, এই যে দুইটা ক্যাটাগরির দল, তারা সবসময় ধর্মকে মানে না। আপনি ভারতের একজন হিন্দু, ভালো একজন হিন্দু ভাইয়ের সাথে, হিন্দু ভদ্রলোকের সাথে কথা বলেন, এই বিজেপি যা করতেছে তা উনি এটা সাপোর্ট করবে না। এটা আমরা তো দেখতেছি, অনেক হিন্দু লোক কিন্তু প্রতিবাদ করতেছে। তাহলে দেখা যায় আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ আর ভারতের বিজেপি, তারা ধর্মকে আসল উদ্দেশ্য। তো এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা ভারত এবং বাংলাদেশ আমাদেরকে আজীবন পাশাপাশি থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে। যেহেতু আমরা কাছাকাছি দুইটা রাষ্ট্র, যেহেতু ইংরেজরা আমাদেরকে বিভক্ত করে খান করে দিয়ে গেছে, যাতে কিয়ামতের আগ পর্যন্ত আমরা কামড়াকামড়ি করি, মারামারি করি, মানে আমরা যাতে লাগালাগি করি সবসময়, আমরা যাতে এক হতে না পারি, এই জন্য আমাদেরকে সিস্টেম করে দিয়ে গেছে। হ্যাঁ, এই আলাদা আলাদা রাষ্ট্র করে, ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা রাষ্ট্র করে, আলাদা করে আমাদের ভিতরে হিংসার বীজ ঢুকাই দিয়ে গেছে ইংরেজরা। আর আমরা যদি এখন এগুলো নিয়ে পড়ে থাকি, আমরা যদি একে অপরকে ভালো না বাসি, মায়া মমতা না করি, ইনসাফ না করি একজনের প্রতি আরেকজন, তাহলে দেশের অবস্থা কি হবে ভবিষ্যতে? এইভাবে যদি মুসলমানদের উপর অত্যাচার চলতেই থাকে, নির্যাতন চলতেই থাকে, আর মসজিদ ভেঙে মন্দির বানানো হতেই থাকে, তাহলে এক সময় দেখা যাবে যে পৃথিবীর কোটি কোটি মানুষ তখন ইন্ডিয়াকে বয়কট করা শুরু করবে, শুধু বাংলাদেশ না। তখন কিন্তু ইন্ডিয়ার অবস্থা আরও খারাপ হবে, অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা কোনোভাবে কাম্য করি না। আমরা চাই ন্যায্যের ভিত্তিতে, মানে ইনসাফের ভিত্তিতে সবাই মিলেমিশে একসাথে থাকি। এরকম হানাহানি, মারামারি আর লাশ উপহার দেওয়া একের পর এক, এটা যাতে বন্ধ হয়, প্রতিটা মানুষ যাতে নিরাপদে থাকে সব জায়গাতে। ভালো থাকুন সবাই।